বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি পিচ অ্যান্ড মির এপিসোড 2কে বাংলায় অনুবাদ করতে চলেছি। তো গাইজ, যারা আগের এপিসোডগুলো দেখোনি তো গাইজ আগে প্লিজ দেখে নাও, নাহলে তোমরা কাহিনী কিছুই বুঝতে পারবে না। তো কাহিনী শুরু হয় আমাদের 7 বছর আগেকার ঘটনা দেখানো হয়, যেখানে থি আর রোম তারা দুজন সুইমিং করছিল। মুখ সেখানে বসে তাদের জন্য ওয়েট করছিল। আর এখানে রোম আর থি তারা দুজন মুখের কথা শুনছিল না। মুখ বলে যে, মিস্টার রোম, আপনাকে তাড়াতাড়ি এয়ারপোর্ট যেতে হবে, নাহলে আপনি ফ্লাইট মিস করে যাবেন আর অনেক লেট হয়ে যাচ্ছে। যেটা ছিল রোম বলে যে, কিন্তু কেন? আমি যেতে চাই না। মুখ বলে যে, আমি এখন কাজ করছি, আপনাকে আমার কথা শুনতেই হবে। যেটা শুনে রোম বলে যে, কিন্তু আমি সত্যি ওখানে যেতে চাই না। তুমি কি রিয়েলাইজ করছো, যখন থেকে আমরা এখানে এসেছি তুমি শুধু কাজ আর কাজ করে যাচ্ছ? থিও বলে যে, হ্যাঁ মুখ, তোমার এই ভার্সনটা না একদমই পছন্দ নয়। তারপরে দেখানো হয় যে থি আর রোম মিলে মুখকে কী করে জলের মধ্যে ফেলে দেয়, মানে সুইমিং পুলে। মুখ তাদেরকে মানে বলে যে, তো কি হয়েছে, স্কুলকে পোস্টপোন করে দেওয়া হবে, না হলেও স্কুল তো আমাদেরই, তাই না? তো কী এমন যায় আসে? যেটা শুনে মুখ বুঝে যায় যে এদের দুজনকে বুঝিয়ে কোনো লাভ নেই। আর এখানে দেখানো হয় যে থি আর রোম মিলে মুখকে প্রচণ্ড বিরক্ত করতে থাকে, যেখানে মুখ তাদেরকে বলে যে, তোমরা দুজন করছোটা কি? বাট এখানে থি আর মুখ তার কথা শুনে না। তো মুখ ভাবতে থাকে যে, আমরা সবাই মিলে এইভাবে মস্তি করতে করতে এখানে থাকবো ভেবেছিলাম। সত্যি কথা বলতে রোম বলেছিল যে, আমি কখনো ভাবিনি যে মা বাবা আমাকে আর্সিনের থেকে আলাদা করে দেবে। আর সত্যি কথা বলতে আর্সিন কেন আলাদা আমি সেটাই বুঝতে পারছি না। কেন আর্সিনকে কেন আলাদা হতে হবে? আর তখনই সিন প্রেজেন্টে আছে, আর এখানে মুখকে দেখানো হয় যে রোমকে বলে যে, অনেক ঘন্টা সময় হয়ে গেছে, এবার তুমি বাইরে বেরিয়ে আসো। বাট রোম তার কথা শোনে না। মুখ বলে যে, মিস্টার রোম প্লিজ। তখনই দেখানো হয় যে পিছন ধার থেকে কেউ রোমকে জলের ভিতরে ডুবিয়ে দেয়, আর রোম সেখান থেকে বাঁচার চেষ্টা করে। তারপরে সে যখন উঠে দেখে সেটা আর কেউ নয়, থি হয়। যেটা দেখে রোম বলে যে, তুমি কি করছোটা কি ভাই, এরকম কে করে? হ্যাঁ, তুমি কি চাইছিলে যে আমি অলমোস্ট মারা যাই? তুমি জানো আমি একদমই নিঃশ্বাস নিতে পারছিলাম না। আর এখানে পিচও আসে, আর রোম মুখকে বলে যে, হ্যাঁ দুজন সত্যি কখনো বড় হবে না, তাই না? মুখ বলে যে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আর এখানে মুখ বলে যে, ওদেরকে ছেড়ে দাও। থি বলে যে, তুই এরকম বাচ্চাদের মতন বিহেভ করছিস কেন? তুই তোর প্রবলেম থেকে কতদিন পালাবি? হ্যাঁ, তুই এবার বড় হয়ে গেছিস। যেটা শুনে রোম বলে যে, আমি জানি আমি পালাচ্ছি না, আমি বাস। যেটা শুনে থি বলে যে, বাস কি? বল, আমিও জানতে চাই তুই কিসের জন্য এখানে এসে লুকিয়ে আছিস। যেটা শুনে রোম বলে যে, আমার বাস কিছু সময় চাই ভাবার জন্য। আর তুই স্যুটের মধ্যে এরকম জাম্প করেছিস কেন সুইমিং পুলে? যেটা শুনে থি বলে যে, কারণ আমি তোকে বুঝাতে চেয়েছিলাম। আর তাছাড়া এটা মাউন্টেন, এই জায়গার মধ্যে আসতে কতটা সময় লাগে তুই জানিস? এভাবে ঝাঁপ দিতে কতটা সময় লেগেছে আমার। আর তুই কী ভেবেছিলিস তুই এই কথাটা তুলবি আর আমি তোর কথা শুনে ডিস্ট্র্যাক্ট হয়ে যাব? তুই জানিস না আমার কতটা চিন্তা হচ্ছিল তোর জন্য। তোকে আমি কতটা ভালোবাসি, তুই কি এটা জানিস না? আমার ঘাম, ভালোবাসা সব কিছু তোর জন্য। যেটা শুনে রোম বলেছে, ওকে ওকে আমি বুঝে গেছি, তোকে আর বুঝাতে হবে না। তুই অতিরিক্ত বলছিস যেটা আমি বুঝতে পারছি না। যেটা শুনে থি বলে যে, বাট আমি এখানেই চুপ করবো না। যেটা শোনার পর কিছুক্ষণ পরে তারা দুজন বাইরে থাকে, আর এখানে রোম নিজের গায়ে চাপা দিয়ে থাকে আর বলে যে, তোর যা বলার বল। তো থি তাকে হাক করে নেয় পিছন তার দিকে, আর রোম বলে যে, এটা কি হচ্ছে, এটা কি, এটা ছাড় আমাকে। বাট থি বলে যে, আই এম সরি। তো রোম বলে যে, হ্যাঁ কী বলছিস? থি বলে যে, আরে আমি সরি বলছি তোকে, আমি তোকে প্রচণ্ড প্রেশার দিয়েছি তাই না? আমার জন্য তোর লাইফের সব কিছু বার্ডেন হয়ে গেল। আমি যদি সব কিছু করতাম, বাবার কাজটা যদি আমি ঠিক করে সামলাতে পারতাম, তাহলে আমাদের ফ্যামিলি বিজনেসটাকে আমি যদি ঠিক করে সামলাতাম, হয়তো এই সব কিছু তোর উপরে চাপ পড়তো না, তাই তো? তো রোম বলে যে, ব্রো টেক ইট ইজি, এত ভাবতে হবে না। যেটা শুনে থি বলে যে, না, আর্সিনকে যদি আমি ঠিকভাবে সামলাতাম, তাহলে এই সব কিছু যা যা আজকে বিখরে আছে, মানে আমি অলরেডি পিচের সঙ্গে কথা বলেছি। তখনই দেখানো হয়েছে পাঁচটা সিন, যখন থি পিচের সঙ্গে কথা বলে, আর থি বলে যে, আজকে কি সারা তুই জেগেই থাকবি নাকি? যেটা শুনে পিস্তা করে যে, তোমার ব্যাপার কি, তুমি রোমের ব্যাপারেই কথা ভাবছো তাই না? যেটা শুনে থি বলে যে, আমি যদি একটা কথা বলি পিচ, তাহলে তুমি কি আমাকে খারাপ ভাবে, মানে আমার থেকে কি দূরত্ব বোঝাই করবে? মানে আমি যদি আমার বাবার জায়গাটা নিই, তাহলে কি তুমি আমার থেকে দূরে হয়ে যাবে? যেটা শুনে পিচ বলে যে, তাহলে আমি আবার শুটিং প্র্যাকটিস করবো, আর আমার মার্শাল আর্টগুলোও ভালোভাবে শিখে নেবো, আর হ্যাঁ এবার আমি পাঞ্চ মারাও ভালোভাবে শিখে নেবো। যেটা শুনে থি বলে যে, পিচ আমাকে কখনো ছেড়ে যেও না, ওকে? যেটা শুনে পিচ বলে যে, আমি কখনো ছেড়ে যাবো না। নিজের মাথায় এইসব ভাবনা চিন্তা আনা বন্ধ করো। আমি অ্যাকচুয়ালি হ্যাপি যে তুমি তোমার ভাইয়ের জন্য নিজেকে স্যাক্রিফাইস করবে ভেবেছো। অ্যাকচুয়ালি তোমার জায়গায় যদি আমিও থাকতাম না, তাহলে হয়তো আমার বোনের জন্য আমিও সেম কাজটাই করতাম। যেটা শুনে থি বুঝে যায় যে পিচ তাকে সাপোর্ট করছে, আর এখানে পিচকে দেখানো যে মুখের সঙ্গে কথা বলে। এখানে মুখ বলতে থাকে যে, ইউজুয়ালি সেকেন্ড হায়ারকে তখনই চুজ করা হয় যখন ফার্স্ট হায়ার যে হয় সে মারা যায় বা তার কোনো ডিসএবিলিটি হয়। যেটা শুনে পিচ বলে যে, মানে তুমি কী বলতে চাইছো? মুখ বলে যে, মানে এটাই যে বস যখন রোমকে চুজ করছে, তার মানে সবাই এই লিডারশিপের মধ্যে যারা যারা আছে তারা বুঝে যাবে যে
মিস্টার থি কোনো কাজের নয়। আর এখান থেকে কোথাও না কোথাও মিস্টার থিকে লোকেদের কাছে ছোট করা হচ্ছে, যার জন্য নিয়েই মিস্টার রোম চিন্তিত, কারণ সে তার ভাইকে সবার সামনে ছোটো করতে চায় না। আর এখানে থি আর রোম যখন হাঁটতে থাকে তো থি বলে যে তোর জানিস এই স্লেপ প্লে মানে জায়গাটায় আমরা সবসময় আসতাম, তাই না? তুই ফার্স্ট হায়ার হয়েও আমার সেকেন্ড হায়ারকে বাবা চুজ করেছে, যার জন্য তুই এখানে চলে এসেছিস যাতে না তুই এটাকে স্বীকার করতে যাস, তাই তো? তো রোম বলে যে ভাই আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বাট থি বলে যে আমি অলরেডি তোর কাছে ক্ষমা নিয়েছি, তোর ব্যাপারে বল, তুই যে কারণটা দিয়েছিস সেটা আমার একটু বিশ্বাস হচ্ছে না। রোম বলে যে তুই আজকে এত চিপকে হচ্ছিস কেন? হ্যাঁ, তুই বলেছে কারণ তুই বলছিস তুই আমার জন্য চিন্তিত, সেই জন্য তুই সব রেসপন্সিবিলিটি নিজের উপর নিতে চাস না, কারণ লোকে আমাকে ভাববে যে আমি কোনো কাবিল নয়। এটা তো রিডিকুলাস, তাই না? যেটা শুনে রোম বলে যে বাট ভাই এটাই সত্যি, তাই না? আর তুই জানিস আমি তোর জন্য কতটা হ্যাপি যে তুই তোর লাইফে ফাইনালি এগিয়ে গেছিস, আর আমি তোর ভাই হই তো আমাকে তোর জন্য রেসপন্সিবিলিটি নিতেই হবে, তাই না? তো তুই বলে যে যেই রিজনে আমি তো রেসপন্সিবিলিটি নিতে চাই সেটা মনে হয় বেশি বেটার। আর তুই এটা ভেবে দেখ না, যখন লোকের কথা ভেবে কবে থেকে আমরা ভাবতে স্টার্ট করেছি, এই লিডারশিপে কে কী হতে চলেছে তাতে যায় আসে না। আর তাছাড়াও তুই বাবার জায়গা নিতে চাস তুই নিজে বল। যেটা শুনে রোম বলেছে আচ্ছা আমি তোকে একটা জিজ্ঞাসা করবো কথা থি, তুই বল, তুই বাবার আর্সেনের সঙ্গে এখানে কোনো মতলব নেই, বাট তুই কি বাবার কাজটা নিতে চাস না কারণ পিচের জন্য? যেটা শুনে থি বলে যে তুই আমাকে এইসব কোশ্চেন করছিস কেন? হ্যাঁ, তো রোম বলে যে জাস্ট আনসার দে যে তুই কি বাবার জায়গাটা নিতে চাস না পিচের জন্য? যেটা শুনে থি বলে যে আমি জাস্ট পিচের সঙ্গে যতটা সময় চাই ততটা টাইম স্পেন্ড করতে চাই, কারণ আমি ওকে প্রচণ্ড ভালোবাসি। সবচেয়ে বড় কথা আমার ভয় লাগে যে আমার জন্য না পিচের কিছু হয়ে যায়, আমি ওকে মরতে দেখতে চাই না। আমি আর তোর জন্য আমি চিন্তিত, কারণ আমি তোকেও ভালোবাসি। তুই জানিস যে বাবার কাজটা কতটা ডেঞ্জারাস, আর তুই জানিস যে পিচ এইসব ডেঞ্জারাস জায়গায় পছন্দ করে না, সেই জন্য আমি ওকে এইসব থেকে দূরে রাখতে চাই। বাট তার মানে এই নয় যে আমি তোর কেয়ার করি না, আমি তোকেও ভালোবাসি আর আমি তোরও কেয়ার করি রোম। যেটা শুনে রোম বলে যে ভাই তোকে এত চিন্তা করতে হবে না, আমি বুঝতে পেরেছি তুই কী চাস, বাট আমার মনে হয় আমি অলরেডি প্ল্যান করে নিয়েছি আমি কি হতে চাই। জাস্ট বাবা রাইট হ্যান্ড ম্যান না হয়ে আমি জাস্ট লিডার হবো, তাই না? তো এতে এমন আর কি বদলে যাবে? সত্যি কথা বলতে আমি তোকে বুঝতে পেরেছি তুই কী চাস ভাই। যেটা শুনে থি বলে যে বাট তুই এইসব কাজ করিস না, তুই মুখকে এইসবের মধ্যে ফেলতে চাস না, তাই তো? তুই মুখকে সেফ রাখতে চাস। যেটা শুনে রোম বলে যে হ্যাঁ আমি সেফ রাখতে চাই, সেই জন্য আমি তো সেক্রেটারি তোকে ফেরত দিয়ে দিচ্ছি। তারপরে সিন চেঞ্জ, যেখানে পিচ আর থিকে দেখানো হয়, যেখানে পিচ তাকে বলে যে তো কী হলো, তোমাদের দুজন ভাইয়ের মধ্যে কথা হলো আর তোমরা এই জায়গাটায় কবে কবে আসছে? যেটা শুনে থি বলে যে তুমি জানো যখনই আমি আমার বাবা থেকে পালানোর চেষ্টা করতাম তখন আমি এই জায়গায় আসতাম আমরা তিনজনে। যেটা শুনে পিচ বলে যে তোমরা তিনজন মানে মিস্টার রোম, তুমি আর মিস্টার মোক, তাই তো? তারপরে ছোটোবেলার সিন দেখানো যেখানে থি বলতে থাকে যে ছোটোবেলা থেকেই মোক তাদের সঙ্গে খেলাধুলা করতো, কিন্তু যখন তারা জানতে পারে যে তাদের সঙ্গে যারা থাকবে তাদেরকে নিজের লাইফ স্যাক্রিফাইস করতে হবে, সেই জন্য তারা ডিসাইড করে যে মুখকে তারা কোনোদিনও নিজের লাইফ স্যাক্রিফাইস করতে দেবে না তাদের জন্য। আর এখানেই থি, রোম আর মুখ তারা তিনজনে খুব ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছিল, কারণ তারা বুঝে গিয়েছিল যে এই কাজটা কতটা ডেঞ্জারাস আর তারা এই ডেঞ্জারাস কাজের মধ্যে থাকতে চায় না, সেই জন্য। আর এখানে থি বলতে থাকে যে তুমি জানো তারপরে মোক আর আমাকে থাইল্যান্ড পাঠিয়ে দেওয়া হয়েছিল। রোম হংকংয়ে তো থাকতো কিন্তু ও সবসময় ওখান থেকে পালিয়ে আসতো, কারণ আমাদের সঙ্গেও সময় কাটাতে চাইতো। আর এই সময় যখন টাইম এত তাড়াতাড়ি চলে যাচ্ছে তখন আমি বুঝতে পারছি যে আমরা যখন এখানে আসতাম আর লুকিয়ে থাকতাম আমাদের কতটা ভালো লাগতো। তুমি জানো আমরা সবসময় এখানে এসে ঘন্টার পর ঘন্টা খেলতাম, আর সত্যি কথা বলতে সেই দিনগুলো খুবই ভালো ছিল। যেটা শুনে পিচ বলতে থাকে যে ও হো তুমি তো প্রচণ্ড জিদ্দি বাচ্চা ছিলে তখন মনে হচ্ছে। যেটা শুনে ঠিক বলেছে তুমি জানো আমার লাইফে রোম আর মুখ ছাড়া আর কোনো ফ্রেন্ড ছিল না। আমি সবসময় ভয় পেতাম যে কোথাও না কোথাও ওদেরকে ছাড়া আমার লাইফে কেউই থাকবে না, ওরা দুজনই আমার লাইফের ফার্স্ট ফ্রেন্ড। আর সত্যি কথা বলতে আমি সবসময় সেকেন্ডবার ভাবি যে আমার লাইফটা কী হতো যদি আমার লাইফে কোনো হ্যাপিনেস না থাকতো, আমি যদি না কাউকে ভালোবাসতে পারতাম। বাট আমি গ্ল্যাড যে তোমরা আমার কাছে আছো, যেই রিজন আমি আজকে এই জায়গায় পৌঁছেছি, ভালোবাসছি মানুষকে। যেটা শুনে পিচ বলে যে তুমি চিন্তা করো না, তোমার জন্য সবাই সেফ আছে। আর তাছাড়াও মুখ তোমার ভাইয়ের কাছে আছে মানে নিশ্চয় ও ঠিক থাকবে, তাই না? যেটা শুনে থি বলে যে আমার মনে হয় এটা হওয়া তো দরকার। তারপরে পিচকে দেখানো হয় কিছুক্ষণ পর যে থিকে কমফোর্ট ফিল করানোর জন্য সুইমিং করে, আর সেখানে তাকে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বুঝায় যে তুমি কি আমাকে এখান থেকে দেখতে পাচ্ছ, তো স্মাইল করো। যেটা শুনে থি তাকে স্মাইল করে দেখায়, আর এখানে পিচ তাকে আরও বলতে থাকে যে তুমি চিন্তা করো না, আমি জানি আমি হয়তো কিছু করতে পারবো না তোমার জন্য, বাট আমি তোমাকে বলছি যে তুমি একা নেই তোমার লাইফে, তোমার সাথে সবসময় আমি আছি আর আমি তোমার সাথে সবসময় চলবো। আমি কখনো তোমাকে ছাড়বো না, আমি সবসময় তোমার পিছনে আছি। যেটা শুনে থি স্মাইল করে, কোথাও না কোথাও এই কমফর্টটা তার জন্য খুবই একটা ভালো কাজ করে। আর এখানে
রোমকে দেখানো হয় যে তার বডিতেও একটা ট্যাটু বানাতে স্টার্ট করে দিয়েছিল, যেটার মিনিং ছিল যে সেফ নেক্সট হায়ার হতে স্টার্ট করেছিল। তারপরে সেই সিনটা দেখানো হয় যেখানে তার বাবা বলেছিল যে আর্সেনের নেক্সট লিডার চুজ করার সময় হয়ে গেছে। যখন আমি বুঝে গেছি যে আমার কাজটা কে নিবে, ঠিক তুমি নিজের পাথ চুজ করে নিয়েছো যে তুমি কি করতে চাও, সেই জন্য আমি আর তোমার কাজে ইন্টারফেয়ার করবো না। বাট এটা যেহেতু আমার কাজ, আর আমার কাজকে থামিয়ে রাখা যাবে না। আরসিন কখনো কারোর জন্য থেমে থাকে না, সেই জন্য আমার নেক্সট লিডার আর কেউ নয়, রোম হবে। রোম, তুমি এবার থেকে আমার নেক্সট লিডার হবে, আর তুমি এখানে কাজ করবে। যেটা শুনে রোম শকড হয়ে গিয়েছিল। তারপরে সেখানে দেখা না যে রোম ড্রেস আপ করে আর মুখ আসে আর বলে যে ডিনার 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। যেটা শুনে রোম বলে যে থি আর পিচিও কি আমার দিকে জয়েন করবে? তো মুখ বলে যে ওরা বলেছে হ্যাঁ। যেটা শুনে রোম বলেছে ওরা এখান থেকে কবে যাচ্ছে? যেটা শুনে মুখ বলে যে মিস্টার থি বলেছে উনি আজকে রাতে এখানেই থাকবে। যেটা শুনে রোম বলে যে ছেড়ে দাও ওদেরকে, ওরা যা ইচ্ছে করুক। তারপরে সে ওখান থেকে যেতেই যায়, মুখ তাকে আটকায় আর বলে যে রোম, তুমি এরকম করে কথা বলছো কেন? যা তোমার মনে আছে জাস্ট বলে দাও। যেটা শুনে রোম বলেছে আমি কখনো ভাবিনি যে আমি আর্সেনের লিডার হব, আর যদি আমি আর্সেনের লিডার হবো জানতাম তাহলে আমি কখনো তোমাকে ভালোবাসতাম না। তুমি জানো এরপরে কি হতে চলেছে? আর সত্যি কথা বলতে আমি সত্যি কাউকে ভালোবাসতে চাই না এই কাজে জয়েন হওয়ার আগে। যেটা শুনে মুখ বলে যে বাট তুমি এই লি ফ্যামিলি হায়ার হওয়ার আগে, তার আগে তুমি আমাকে ভালোবেসেছিলে তাই না রোম? তো তুমি কি সত্যিই ডিসাইড করেছো যে তুমি এই লি ফ্যামিলির হায়ার হবে? তুমি কি সত্যি বস হতে চাও, নাকি বস হয়ে আমাকে অর্ডার দিতে অলরেডি স্টার্ট করে দিয়েছো? যদি তুমি বসের মতো অর্ডার দাও তাহলে আমি তোমার কথা শুনবো। আমি তোমার রাতে কোশ্চেন করতে চাই যে তুমি কী চাও। তখন এই মিস্টার রোম কিছু বলে না, সিন চেঞ্জ হয়। মীরাকে দেখে না যে শ্যুটিং প্র্যাকটিস করে মুকের সাথে। তখনই মুখ তাকে বলে যে ভালোভাবে শ্যুটিং প্র্যাকটিস করো, লি ফ্যামিলি বডিগার্ড হওয়া এতটাও সোজা নয়। তুমি জানো এখানে তোমাকে অনেক রুলস মানতে হবে, আর তুমি যদি ডিটেলসে ফলো করো তাহলে তোমাকে এখানে রাখা যাবে না। যেটা শুনে মীরা বলে যে আমি শুনেছি আরসিনের বডিগার্ডরা কখনো কাউকে ভালোবাসতে পারে না। আরসিনের বডিগার্ডের দিকে এক্সপেক্টভাবে মানে ডিটেলসে করা হয় যাতে তারা মরার জন্য রেডি থাকে, তার দিকে কখনো কাউকে ভালোবাসা যাবে না, তাই তো? মুখ বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তোমার লাইফে তুমি কখনো কাউকে আসতে দিও না। যেটা শুনে পিচ আসে আর বলে যে মিস মীরা ওর কথা শুনো না। মুখ আরসিন এতটা হার্ডলেস নয় যে তুমি এইসব কথা বলছো, ঠিক আছে? বডিগার্ড হওয়া একটা জাস্ট জব, তার মানে এই নয় যে তোমাকে তোমার হার্টের কথা শোনা যাবে না, তুমি কাউকে ভালোবাসতে পারবে না। কাজ আলাদা জায়গায় আর কাউকে ভালোবাসা আলাদা জায়গায়। মিস্টার মুখ তোমার জন্য সেম জিনিস। আমি এক্সপেক্ট করবো যে তুমি মিস মীরাকেও এই কথাটা বুঝাও যাতে উনি কাউকে ভালোবাসতেও পারে। তুমি জাস্ট একজন রাইট হ্যান্ড ম্যান মিস্টার থিয়ের, তার মানে এই নয় যে তুমি তোমার লাইফে কাউকে ভালোবাসতে পারবে না। আমি নোটিস করেছি যখন তুমি শ্যুট করতে, যখন মিস্টার থিয়ের সঙ্গে ছিল তখন তুমি রাইট হ্যান্ড দিয়ে করতে, কিন্তু যখন তুমি মিস্টার রোমের সঙ্গে আছো তো তুমি লেফট হ্যান্ড দিয়ে শ্যুট করছো, তাহলে কি আমি এটাকে ভালোবাসা বলবো? তো মিস্টার মুখ তুমি চেঞ্জ হয়ে গেছো, বাট তুমি সেটা স্বীকার করতে চাও না। যেটা শুনে মুখ বলে যে আমি জানি না স্যার, আমি এটাই বুঝতে পারছি না যে আমার কী করা দরকার এখন। যেটা শুনে পিচ বলে যে আমার মনে হয় তোমার মিস্টার রোমকে একটু সময় দেওয়া উচিত, যাতে উনি ওর রিজনগুলো বুঝতে পারে যে উনি কেন এরকম করছে। সবচেয়ে বড় কথা কাউকে ভালোবাসা সবচেয়ে খারাপ জিনিস নয়, তাই না? আর তাছাড়াও আমি বলবো যে মিস মীরা, আমি তোমাকেও বলছি তুমি যদি কাউকে ভালোবাসতে চাও তুমি এখানে ভালোবাসতে পারো, এটা ফুললি অ্যালাউ আছে, ওকে? তো মিস মীরা ওকে বলে। আর তারপর সিন চেঞ্জ হয়, আমাদের এখানে পিচ আর থিকে দেখানো হয় যারা কাজ শেষের পরে যেতে থাকে, যেখানে পিচ বলে যে তোমাকে আমাকে ড্রপ করতে হবে না, আমি চলে যাবো। বাট থি বলে যে আমার কাছে এখনও 2 ঘন্টা সময় আছে, আর সেই জন্য আমি তোমার সঙ্গে টাইম ওয়েস্ট করতে চাই, আর আমি তোমার সঙ্গে টাইম কাটাতে চাই মিস্টার পিচ। তো পিচ তাকে বলে যে ওকে ঠিক আছে। তখনই সেখানে পিচের বোন আসে আর পিচকে হাক করে নেয় আর বলে যে ও ভাই তাও তুমি সবচেয়ে বেস্ট। তখনই পিচের বোন বলে যে ভাই আমি একটা জিনিসটা ভুলে গেছি, তো আমাকে এখনই এখান থেকে যেতে হবে, তুই সাবধানে যাস, ওকে বাই। যেটা শুনে পিচ বলে বাট তুই কোথায় যাচ্ছিস? তার বোন বলে যে আমার কাজ আছে। তো সে সেখানে যেতেই যায়, বাট মীরার সামনে আটকে যায়। মীরা সে লেফট রাইট করতে থাকে, তো এটা দেখে না পিচের বোন বলে যে একটা কাজ করো, আমি লেফটে যাচ্ছি তুমি রাইটে যাও। তো মীরা বলে যে ওকে। তারপরে দেখানো যায় সে ওখান থেকে চলে যায়। সিন চেঞ্জ হয় আমাদের এখানে, কারণ এখান থেকে আর্সেনকে যাওয়ার আগে তুমি আমাকে 4 বার ঘুরিয়েছো। যেটা শুনে আমাদের 5টা দিন দেখানো হয় যখন থি পিচকে ড্রপ করতে চাই, তারপরে থি বলে যে আরসিনের কাছে এখনও অনেক সময় আছে, চলো কিছুক্ষণ আমরা হ্যাং আউট করি। তো সে পিচকে না বারবার গোল 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 ঘুরাতে থাকে, একবার আরসিন থেকে কাজের জায়গায়, কাজের জায়গা থেকে আরসিন। যেটা দেখে এবার থি বলে যে বাস অনেক হয়ে গেছে। পিচটাকে বলে যে এবার তোমার এক্সকিউজ বন্ধ হয়েছে, এবার আমাকে কাজে যেতে দাও, ঠিক আছে? আমি এমনি তো তোমার সঙ্গে ইভিনিংয়ে দেখা করছি না। যেটা শুনে থি বলে যে বাট আমাকে ফুল হতে হবে, তাই না? যেটা শুনে পিচ বলে যে মানে কি রিফিল করতে হবে? তো এখানে থি তাকে কিস করে আর বলে যে তুমি জানো তোমাকে না দেখতে পেলে আমার কতটা খারাপ লাগে। যেটা শুনে পিচ বলে বাস অনেক হয়ে গেছে, এরকম করা বন্ধ করো, আমাকে এবার কাজে যেতে দাও, ওকে? তুমি যদি এরকমই করতে থাকো আমি কী করে কাজে যাবো? এমনিতেও তো আজকে রাতে আমাদের দেখা হচ্ছে, তো তুমি এরকম করছো কেন? প্রত্যেক দিনই তো আমাদের দেখা হয়। যেটা শোনার পরে থিক চুপ করে যায়। পিচ বলে যে এটা কেমন হবে? যদি তুমি আমাকে আর্সিনে ক্যাফেতে ড্রিঙ্ক করতে নিয়ে যাও
তাহলে তো তোমার প্রবলেম হবে না, তাই না? তোমার কাজও হয়ে যাবে আর আমারও কাজ হয়ে যাবে। যেটা শুনে তো থি বলে যে, ওহো, তুমি এমন অ্যাক্ট করো যেন তুমি আমার কেয়ার করো না, আমাকে ভালোবাসো না, বাট কোথাও না কোথাও তুমিও আমার থেকে দূরে হতে চাও না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মুখকে বলছি তোমার জন্য ক্যাফে রেডি করতে, বাট পিচ বলে যে না, অলরেডি আমার কাছে আছে ক্যাফে, তোমাকে এসব কিছু করতে হবে না। সেই সময় ঠিক বলেছে, বাট আমরা এমন একটা জায়গায় যাবো যেখানে কেউ থাকবে না। তখন দেখা না যে তারা একটা ফাঁকা জায়গায় আসে, আর এখানে আসার পর পিচ তার হাতে একটা ক্যাফে নেয় আর সেটাকে খেতে থাকে আর বলে যে, ঠিকই বলে, এবার টাইম হয়ে গেছে, তুমি যাও, কাজের সময় হয়ে গেছে, এবার আর এখানে টাইম ওয়েস্ট করলে চলবে না। যেটা শুনে থি বলে যে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব কিছুর থেকেও বেশি তুমি ইম্পর্টেন্ট, আর তাছাড়াও আমি খুঁজে পাচ্ছি না যে আমার কোম্পানিতে এত জব থাকার পরও তুমি এত দূরে কেন কাজ করতে আসছো। আমি তো চাইলে তোমাকে আমার কোম্পানিতে জব দিতে পারবো। যেটা শুনে পিচ বলে যে, কোনো দরকার নেই, তুমি শুধু তোমার গাড়ি চাবি দাও আর আমি তোমাকে আজকে ইভিনিংয়ে পিক করে নেবো। যেটা শুনে থি তাকে গাড়ি চাবি দিতে যায়, বাট বলে যে না, আমি এর থেকে ভালো মুখকে বলবো তোমাকে ড্রাইভ করে নিয়ে যেতে, ওকে? এটাতে তুমি সেফও থাকবে আর আমি জানতেও পারবো যে তুমি কেমন আছো। জাস্ট এখানে ওয়েট করো, কাজ শেষ হয়ে গেলে আমি মুখকে বলে দেবো তোমাকে যেন ড্রাইভ করে আনতে আসে। তারপরে সিনে চেঞ্জ হয় আর আমাদের দেখানো হয় যে পিচে যখন কাজ শেষ হয়ে যায় সে গাড়িতে দেখে, ভাবে যে মুখ তাকে ড্রাইভ করতে এসেছে। তো সে কী করে, বসে আর সেখানে বসে, এখানে মুখ নয়, মিস্টার থি পিচকে পিক করতে এসেছিলো। যখন এটা পিচ বুঝতে পারে সে তাকে গাড়ি থেকে বের করে আর বলে যে, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে চিনতে পারবো না, তুমি যে সেই চশমা আর মাস্ক পরলে? যেটা শোনার পরে থি বলে যে, বাট এরকমভাবে তো ড্রামার মধ্যে হয় না, মেলের দিকে চিনতেও পারা যায় না। যেটা শুনে পিচ বলে যে ওটা ড্রামা ছিল আর এটা রিয়েল লাইফ। তারপরে আমাদের 10 মিনিট আগের সময় দেখানো হয়, যখন মুখ যাচ্ছিলো পিচকে পিক করতে, তখনই থি তার সামনে আসে আর বলে যে, মুখ তুমি তোমার জামা খোলো। মুখ বলে যে, কিন্তু কেন? যেটা শুনে থি তাকে বলে যে, আমি বললাম না জামা খুলতে। যেটা শুনে মুখ শক্ট হয়ে যায় আর বলে যে, কিন্তু কেন? কিন্তু থি তাকে বলে যে, জাস্ট জামা খুলো, আমার দরকার। তারপরে দেখানো যে মুখ তার জামা খুলে দেয় আর এখানে থি তার জামা পরে নেয় আর বলে যে, তুমি যেভাবে পিচকে ডাকো সেভাবে বলো। তো মুখ বলে যে, মিস্টার পিচ। তো এটা শুনে থি কিছুক্ষণ প্র্যাকটিস করে আর বলে যে, মিস্টার পিচ, মিস্টার পিচ বলতে থাকে আর বলে যে, না না এটা হচ্ছে না। মুখ বলে যে, বারবার প্র্যাকটিস করো, হয়ে যাবে। তো থি তাকে প্র্যাকটিস করে আর তারপরে সে কী করে, মুখের মুখ থেকে চশমাটাও নিয়ে নেয় আর বলে যে, এবার এটা আমাকে শ্যুট করছে, তুমি দেখো এবার আমি পিচকে ড্রপ করতে যাব আর পিক করতে যাব, ও নিজেও বুঝতে পারবে না। যেটা শোনার পরে পিচ এখানে বলে যে, তুমি জানো আমি তোমাকে চিনতে পেরে গেছি। আর এটা শুনে থি বলে যে, তো আমাকে কেমন লাগছে, আমি কুল লাগছি তাই না? থি স্মাইল করে আর এখানে পিচ তাতে ইরিটেট হয়ে যায়। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের এখানে পিচকে দেখানো যে কাজের জায়গায় থাকে, সেখানে একটা ছেলে আসে, তাকে ক্যামেরা দেখায়। যেটা দেখে পিচ বলে যে, তুমি? তো সেই ছেলেটা বলে যে, মনে আছে তুমি আমাকে এই ক্যামেরাটা দিয়েছিলে, আমি আজকে তোমাকে এটা রিটার্ন করতে এসেছি। তখন দেখানো যে পাস্টে সিজন 1-এ পিচ তাকে ক্যামেরা দিয়েছিল আর বলেছিল যে, যখন সময় আসবে তুমি আমাকে এটা ফেরত দিয়ে দিও। তারপরে সিনে দেখানো যে পিচে সেই ছেলেটা বসে থাকে আর এখানে সেই ছেলেটা বলে যে, আমি ফার্স্ট ইয়ারে ফটোগ্রাফি স্টুডেন্ট। যেটা শুনে পিচ বলে যে, তুমি যদি ফার্স্ট ইয়ার হও তাহলে তুমি এখানে কী করে কাজ করছো, আমি সেটা বুঝতে পারছি না। তো সেই ছেলেটা বলে যে, কারণ আমি একজন স্কলারশিপ স্টুডেন্ট হয়ে আমি বলেছিলাম যে আমি ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড আছি আর আমি ইউনিভার্সিটিতেও অনেক হেল্প করি, সেই জন্য প্রফেসর আমাকে এখানে জানাশোনা জায়গায় কাজের জন্য পাঠিয়েছে। উনি বলেছেন যে আমার ইন্টার্নশিপের জন্য আমাকে প্রোডাকশন স্টুডিওর সঙ্গে কাজ করতে হবে, তো আমি কিছু জানতেও পারবো, সেই জন্য আমি এখানে এসেছি কাজ করতে, নতুন কিছু জানতে এই সেটের ব্যাপারে। সত্যি কথা বলতে আমি সব কিছু বুঝতে চাই, আসলে আমি তোমাকে প্রমিস করেছিলাম আর ফাইনালি আমি তোমার সঙ্গে দেখাও করতে পারছি। তো পিচ বলে যে, তোমার সঙ্গে দেখা করে সত্যি ভালো লাগলো, আমি হ্যাপি যে তুমি তোমার ড্রিমের দিকে যাচ্ছ আর তোমার স্বপ্ন পূরণ করছো। বাস প্রথম ছোটো স্টেপই বড়োর দিকে এগায়। যেটা শুনে সেই ছেলেটা বলে যে, থ্যাংক ইউ পিচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। পিচ বলে যে, হ্যাঁ এটা কেমন হবে যদি তুমি ফাইনালি যখন আমার সঙ্গে দেখা করতে পেরেছো, তো আমি যদি তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে রাখি তো কেমন হবে, তুমি এটা থেকে অনেক কিছু শিখতেও পারবে আর আমি প্রডিউসারের সঙ্গে কথাও বলে নেবো তোমার জন্য। যেটা শুনে সেই ছেলেটা বলে যে, আমার সত্যি খুব পছন্দ হবে। তারপরে সিনে আমাদের থিকে দেখানো হয় যে গাড়িতে বসে থাকে আর সে বলে যে, ড্রাইভার M2। যেটা শুনে মীরা বলে যে, মানে? তো এখানে সে মককে জিজ্ঞাসা করে, মক তাকে বোঝায় যে আমার নাম মক, তোমার নাম মীরা, তো দুজনের নাম M দিয়ে সেই জন্য উনি 1 আর 2 বলছে। তারপরে সে বলে যে, আমরা পিচকে একটু পরেই পিক আপ করতে যাব, তো তার আগে কি আপনি চান কিছু ওর মতো মিস করছি, কিন্তু তাও আমি ওর কাছে যেতে চাই না। মীরা বলেছে, যদি আপনি ওনাকে মিস করেন তো আপনি ওনাকে একটা টেক্সট করুন, তাহলে উনি বুঝে যাবেন। যেটা শুনে থি বলে যে, না একদমই না, আমি ওর কাজের মধ্যে ইন্টারপ্রুট করতে চাই না, যাতে ও মানে ওর ধ্যানটা হেঁটে যায়। আমি চাই যে ও কাজে ফোকাস করুক। দেখে তি রেগে যায় আর বলে যে, হ্যাঁ এটার মধ্যে কী এমন অ্যামেজিং আছে, ওই ছেলেটা পিচের কাছে এত কী করে হতে পারে, ওই ছেলেটাকে কোন কোম্পানি হায়ার করেছে, ওই কোম্পানিটাকে আমি কিনে নিতে চাই। এটা কী হচ্ছে, ওরা দুজনকে একে অপরকে হাক করছে, মানে এক্ষুনি সে বলতেছিল যে সে পিচের কাজে বাধা দেবে না আর এক্ষুনি সে এত জেলাস ফিল করছে আর বলে যে, আমার মনে হয় ওদের দুজনের মধ্যে কিছু একটা সেফ ডিস্টেন্স রাখা উচিত। আর এই স্টুপিড মিনি হার্টের মানেটা কি? যেটা শুনে সে রেগে যায় আর এখানে
মীরা মুখকে জিজ্ঞাসা করে যে আমরা কি সত্যি কোম্পানি কিনতে চলেছি, তো মুখ তাকে না বলে। সিন চেঞ্জ, আমাদের পিচকে দেখানো হয় যে সেই ছেলেটা বলে যে তুমি খুব ভালো কাজ করেছো। ছেলেটা বলে যে ঠিক আছে তাহলে নেক্সট শ্যুটে দেখা হবে, থ্যাংক ইউ পিচ আমাকে এতটা হেল্প করার জন্য। পিচ তাকে বলে যে কোনো ব্যাপার না, আমি তোমার হেল্প করে খুবই খুশি হয়েছি। তারপর দেখানো হয় যে পিচ গাড়িতে বসে পড়ে, আর তারপরে সে মিস্টার থি যায় স্পেশাল করতে থিয়ের জন্য। তুই জানিস ও ওকে আমার জন্য অনেক কিছু করতে দেখেছি, তো সেই জন্য আমি ওর জন্য কিছু করতে চাই। আর পরের সিন চেঞ্জে আমাদের এখানে থিকে দেখানো হয় যে তার বাচ্চাদের রুমে আসে, সেখানে আসার পর দেখে যে তার দুজনে বাচ্চাই ঘুমিয়ে গেছে, যেটা দেখে পিচ তাকে বলে যে আমরা দুজনেই কাজে এত বিজি থাকি যে ওদের দিকে সময় দিতে পারি না। তো থি বলে যে আমার মনে হয় আমি বাবা হিসাবে পুরো ডিউটি ফুলফিল করতে পারছি না, তাই না আমি ওদের জন্য সময়ই বের করতে পারছি না, আমার ভয় লাগছে যাতে ওরা না চিন্তা করে। যেটা শুনে প্লিজ তাকে বলে যে এরকম কিছুই না, তুমি ওদের খুব ভালোভাবে চিন্তা করছো আর খুব ভালোভাবেই ধ্যান রাখছো। তুমি জানো আমি যখন অনাথ আশ্রমে বড় হয়েছিলাম না, আমাকে অনাথ আশ্রমের যে লেডিরা ছিল সে আমাকে একটা ডল দিয়েছিল যাতে আমি আমার মা বাবাকে যখন মিস করি সেই ডলটাকে দেখি। যেটা শুনে তুই বলেছে ও পিচ তুমি এত এইভাবে বড় হয়েছো, আমি জানতামই না। তো পিচ বলে যে সেই রকমই যখন আমরা দুজন ওদের কাছে আসতে পারবো না, তো আমরা কেমন হবে যদি ওর দিকে একটা ডল গিফট করি যাতে ওরা আমার দিকে না মিস করে বেশি। যেটা শুনে সে ওকে বলে। আর এখানে সিন চেঞ্জ হয়, ঠিকই দেখানো হয় যে ঘরে আসে, আর এখানে পিচ বলে যে তো তুমি কি জেলাস ফিল করছো নাকি, কালকে কি তুমি ফ্রি আছো। যেটা শুনে থি বলে যে কালকে কিসের জন্য। তো পিচ তাকে বলে যে অ্যারেন আমার দিকে ইনভাইট করছে ওর রেস্টুরেন্টে আমাদের প্রি ওয়েডিং ডিনার ট্রিট দেওয়ার জন্য। যেটা শুনে সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ফ্রি আছো। তো থি তাকে বলে যে আমার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা টাইম তোমার জন্য বিলং করে, তো তুমি যখন যেখানে ইচ্ছা স্কেডিউল করতে পারো, কোনো ব্যাপার না। তারপরে পিচ স্মাইল করে ওখান থেকে যেতেই যায়, তখনই থি বলে যে এটা হতে পারে না। তো পিচ ঘুরে আসার পরে যে কী ব্যাপার কী হলো, থি বলে যে তুমি জানো কাস্টিং ডিরেক্টর অ্যাকচুয়ালি মি অ্যান্ড থিয়ের জন্য কাস্ট ডিরেক্ট করে নিয়েছে, আর সেটা আর কেউ নয় কে পন নামে একটা ছেলে যে একজন বয় ব্যান্ডের মেম্বার হয়। মানে সিরিয়াসলি বয় ব্যান্ডের মেম্বার আমার রোলটা কী করে প্লে করবে, তাই না? আমার মনে হয় না একটা ইনোসেন্ট দেখতে ফেসে আমার রোল কী করে প্লে করবে। তোমার কি মনে হয় জনতা আমাকে বুঝতে পারবে? ওর গায়ের মধ্যে এই উল্ফের ট্যাটুটা কি একটুও মানাবে? ছাড়াও বাদ দাও, ওকে গান নিয়ে ধরেও কি কেউ বিশ্বাস করতে পারবে? আমার তো মনে হচ্ছে না ও আমার ক্যারেক্টারের মধ্যে কোনো কালার আনতে পারবে। মানে সে নিজের ব্যাপারেই কথা বলছিল আর কি। আর তার ওখানে পেউইন বলে যে তো ওনার পার্টনার হিসেবে পেউইন প্লে করতে চলেছে, তাই তো? পাও, কত ভালো নেম তাই না? যেটা শুনে থি বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, বাট পিচ নামটা সত্যিই খুব সুন্দর। তারপরে সে তার ফটোটা দেখে আর বলে যে বাট পুইনকে দেখতে কতটা কিউট আর অ্যাডোরেবল আছে, তাই না? যেটা শুনে পুইন মানে সরি পিচ জ্যালেস ফিল করে আর বলে যে ও আচ্ছা, তো তুমি পুইনকে লাইক করতে স্টার্ট করেছো, তো আমার তো মনে হয় এবার থেকে তুমি পুইনকেই লাইক করবে, তাই না? যেটা শুনে থি বলে যে এরকম কিছু হবে না, কখনো হবে না, আমি সবসময় তোমাকেই লাইক করবো, আমার জিন্দগিটা শুধু তোমার জন্য। যেটা শুনে পিচ বলে যে আচ্ছা। তো এটা শুনে থি বলে যে হ্যাঁ সত্যি কথা বলছি, আমি সোয়ার বলছি আমার কাছে তুমি জাস্ট অ্যাডোরেবল কিউট, আমার পুরো লাইফে আমার পার্টনার ছাড়া আমি আর কারো দিকে চোখ তুলেও দেখাবো না, তুমি বিশ্বাস করো তুমি সবচেয়ে কিউট পার্সন আর তুমি সবচেয়ে গুড লুকিং পার্সন আমার চোখে দেখা। যেটা শুনে প্লিজ স্মাইল করে আর বলে যে ওকে ওকে ঠিক আছে, এত কিছু বলতে হবে না, লোকে শুনলে ভাবে যে ভুলভাল ভাববে যে তুমি এসব কী বলছো নাকি। যেটা শুনে ঠিক বলেছে আমি তোমাকে সত্যি কথা বলছি, আমি শুধু তোমাকে লাইক করি আর এর বেশি আর আমি কাউকে লাইক করি না। যেটা শুনে পিচ বলেছে মানে কীরকমভাবে লাইক করো তো। তখনই থি তার ক্লোজ আছে আর বলে যে তুমি জানো আমি লাইক করি যখন তুমি জেলাস ফিল করো। তারপরে সিন চেঞ্জ হয় এখানে পিচার থেকে দেখানো, যেখানে থি বলতে থাকে যে সবচেয়ে বড় কথা আমি তোমার জন্য জেলাস ফিল, মক আমাকে বলেছিল যে তুমি কার সঙ্গে ছবি তুলেছো। যেটা শুনে পিচ বলেছে কেন তুমি কি প্রচণ্ড পজিটিভ হচ্ছ। যেটা শুনে থি বলে যে এতে রং কী আছে, হ্যাঁ আমি একজন জেলাসি পার্সন, তো আমি যদি জেলাস ফিল করি তো কী প্রবলেম আছে। বাট তুমি চিন্তা করো না, আমি তোমার উপর বিশ্বাস করি আর আমি কখনো ভাবিনি যে এরকমও দিন আসবে যে আমাকে তোমাকে অন্য কারোর সঙ্গে দেখতে হবে। তুমি জানো এই দুনিয়া এদের থেকে উধার হয়ে যাবে, বাট আমার তোমার জন্য ভালোবাসা কখনো থামবে না। বাট তুমি কি ভেবেছিলে এই একটা ফটোতে আমাকে জেলাস ফিল করাতে পারে আর আমি কাঁদবো তোমার জন্য? কখনো এরকম হবে না, কারণ আমি তোমাকে যথেষ্ট বিশ্বাস করি। তুমি এটা দেখে নাও আমি পজিটিভ হতে পারি বাট আমি তোমাকে বিলিভও করি, ওকে? আর সেই জন্য আমি তোমাকে বলছি তোমার কাছে অনেক পয়সা আছে, তুমি যেভাবে ইচ্ছা উড়াতে পারো, বাস আমার লাইফের সঙ্গে খেলা করো না পিচ। তুমি জানো আমি জাস্ট একটা জিনিসে চিন্তিত থাকি যে কেউ তোমার সঙ্গে মিনি হাট বানাবে, এটা আমার একদমই পছন্দ নয়। ওখানে যদি আমি থাকতাম না তার পুরো হাত ভেঙে দিতাম। তুমি দেখে নিও ওর লাকি যে আমি ওখানে ছিলাম না। আর পিচ তাকে দেখে স্মাইল করে, মানে সে এক্ষুনি বলতেছিল যে সে জ্যালেস ফিল করে না, বাট এক্ষুনি সে বলছে যে আমি ওর হাত ভেঙে দিই, বিলং করো, তোমার এই হাসিটাও আমার জন্য। আমি কী করবো বলো, আমি জাস্ট তোমাকে নিয়ে একটু পজিটিভ। আর তুমি জানো এই জন্য আমি আমার এই উল্ফ ট্যাটুর সঙ্গে পিচ ট্যাটুও করে নিয়েছি। যেটা শুনে পিচ স্মাইল করে আর বলে যে হ্যাঁ হ্যাঁ আমিও তোমার নামটা আমার গায়ে লিখিয়ে বলবো এবার মনে হচ্ছে। তো তুই বলে যে এটা তো খুব ভালো হবে তাই না? যেটা শুনে পিচ বলে যে তুমি অলরেডি গোটা কান্ট্রির মধ্যে ব্রডকাস্ট করে দিয়েছো, এটা যথেষ্ট ট্যাটুর থেকেও। আর তাছাড়াও আমি সবসময় তোমারই থাকবো, তুমি চিন্তা করো না। আর তাছাড়াও তোমার নাম আমার
মনের মধ্যে সবসময় গাঁথা আছে। যেটা শুনে থি বলে যে, "ওয়াও! তুমি যখন এই কথাগুলো বলো না আমার খুব ভালো লাগে। তোমার কাছে কোনো আইডিয়া নেই যে তুমি আমাকে কতটা ব্লাশ করাও। বাস তুমি আমার মন চুরি করে নিচ্ছ।" তারপরে সিন চেঞ্জ হয়। এখানে তি আর পিচকে দেখানো হয় যেখানে সে তাদের ছেলে মেয়ের দিকে নিয়ে আসে আর বলে যে, "তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে।" তো তার ছেলে মেয়েরা বলে যে, "কী সারপ্রাইজ?" তো থি বলে যে, "তুমি রেডি তো? দেখো চোখ খুলছি আমি। চোখ খোলার পরে তোমরা একটা জিনিস দেখতে পাবে।" তখন তারা চোখ খুলে আর সেখানে একটা কিটি থাকে যেটাকে দেখে তারা খুব খুশি হয়, মানে পুরো বড় একদম ডল, যেটাকে দেখে তারা খুব খুশি আর বলে যে, "এবার তোমাদের পছন্দ হয়েছে?" তো তারা হ্যাঁ বলে। আর এখানে পিচ বলে যে, "তুমি সিরিয়াসলি ওদের জন্য ডল এনে দিয়েছো? বাট এটা তো পুরো আমাদেরই সাইজের।" যেটা শুনে থি বলে যে, "হ্যাঁ, কারণ আমি চাই যে ওরা আমার দিকে মিস করলে এটাকে দেখুক।" যেটা শুনে তার বাচ্চারা খুব খুশি হয়। আর এখানে পিচ বলে যে, "কোনো ব্যাপার না, তোমরা মজা করলেই আমরা খুশি আছি।" তারপরে বলে যে, "তোমাকে দেখে খুব খুশি মনে হচ্ছে, তুমি কবে তোমার কাজে ফিরে যেতে চাইছো? মানে তুমি এতটা যখন খুশি আছো তুমি তোমার কাজে ফিরে যাচ্ছ না কেন, মডেলিং কাজে?" যেটা শুনে অ্যারেন বলে যে, "তুমি এসব কী বলছো নাকি তাওয়ান, তুমি ঠিক আছো তো?" তাওয়ান তাকে বলে যে, "অ্যারেন, আমি জানি যে তুমি তোমার কাজে ফিরে যেতে চাও, বাট তুমি যাচ্ছ না ইচ্ছে করে, জাস্ট আমার জন্য, তাই তো?" যেটা শুনে অ্যারেন বলে যে, "তুমি এইসব কথা কেন জিজ্ঞাসা করছো তাওয়ান?" তাওয়ান বলে যে, "কারণ আমি যখন তোমাকে তোমার কাজের ব্যাপারে কথা বলতে দেখি, তোমাকে দেখে মনে হয় তুমি প্রচণ্ড খুশি থাকো আর তুমি ওই কাজ নিয়ে প্রচণ্ড ভাবো, বাট তুমি শুধু আমার জন্য ওই কাজে যেতে চাও না, তাই তো?" যেটা শুনে অ্যারেন বলে যে, "কেন, আমাকে কি এখন দেখতে আনহ্যাপি লাগছে নাকি যখন আমি তোমার সঙ্গে থাকি?" তাওয়ান বলে যে, "এটা আমি বুঝাতে চাই না, বাট আমি জাস্ট এইটা বলতে চাই যে তুমি আমার জন্য তোমার প্রজেক্টের ব্যাপারে কথা বলা বন্ধ করে দিয়েছো, তাই না? কারণ তুমি আমার জন্য ওই প্রজেক্টগুলো করতে চাইছো না। এর জন্য তুমি জানো আমি কতটা আপসেট ফিল করছি।" অ্যান্ড বলে যে, "তুমি বুঝতে পারছো না, আমরা ফাইনালি একে অপরের সঙ্গে এত ভালোভাবে আছি। আমার ভয় লাগে যদি আমি আবার মডেলিংয়ে যাই আর তুমি যদি আমাকে ভুল বুঝো। আমি চাই না আমরা যেরকম ছিলাম আবার সেরকমই ফিরে যাই। আমি এখন খুশি আছি।" যেটা শুনে তাওয়ান বলে যে, "আরে আমার কথা শোনো। আমি তোমাকে প্রমিস করছি যে আমি আর আগের মতন হব না। আমি যেরকম ছিলাম আমি সেরকমই কখনো ফিরে যাব না। তুমি আমাকে বিশ্বাস করো। আমি জাস্ট চাই যে তুমি তোমার খুশিগুলোকে মানে অ্যাকসেপ্ট করো। আর যেই কাজগুলো করতে তুমি পছন্দ করো সেগুলো করো। আমাকে বিশ্বাস করো অ্যারেন, আমি কখনো চেঞ্জ হব না।" যেটা শুনে অ্যারেন তাকে হাগ করে আর বলে যে, "থ্যাংক ইউ।" তো তেমন বলে যে, "থ্যাংক ইউ আমাকে চেঞ্জ করার জন্য। আমি তোমাকে সব খুশি দেবো। আর হ্যাঁ, তোমাকে আমি থ্যাংক ইউ বলছি আমাকে পিক করার জন্য। আমি একটা পাপি ছিলাম যা হারিয়ে গিয়েছিল। তুমি তাকে নিজের জায়গায় এনেছো।" যেটা শুনে আয়ন বলে যে, "ওহো! তোমাকে দেখতে তো একটু পাপি লাগছে না। তুমি একটু পাপির মতন কিউট না।" যেটা শুনে তাওয়ান বলে যে, "সত্যি আমি একটুও কিউট না?" অ্যান্ড বলে যে, "না, একটুও না।" যেটা শুনে তাওয়ান বলে যে, "বাট তুমি এখনও আমাকে লাইক করা বন্ধ করতে পারছো না।" বলে যে, "আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। বাট এখন কিচেনে যাও আর ফুড প্রিপেয়ার করো। পিচ তাড়াতাড়ি চলে আসো।" যেটা শুনে সে ওকে বলে। আর এখানে আয়রন স্মাইল করে। তো তাওয়ান বলে যে, "তুমি স্মাইল করছো?" তো আয়রন বলে যে, "আমি কিচ্ছু করছি না, যাও এখান থেকে।" তারপরে রাতের সিন দেখানো হয় যেখানে থি, পিচ আর তার বোন চলে আসে আর বলে যে, "ওয়াও আরিয়ান, তুই তো অনেক কিছু প্রিপেয়ার করেছিস। আমি তো ভাবতেও পারিনি যে তুই এত কিছু প্রিপেয়ার করবি। বাট এত কিছু করার দরকার ছিল না।" অ্যান্ড বলে যে, "কাম অন, এটা বেশি কিছু না। আমরা জাস্ট তোর দিকে বেটার ফিল করাতে চাইছিলাম। আর এইটুকুনি তো করতেই পারি, তাই না?" যেটা শুনে সে বলে যে, "ওকে ঠিক আছে।" অ্যান্ড বলে যে, "চলো বসা যাক।" তারপরে তারা বসে পড়ে। আর এখানে তারা সবাই মিলে খাবার খেতে থাকে আর বলে যে, "বাহ! এটা সত্যি খুব ভালো হয়েছে।" আর এখানে পিচকে দেখানো যে বলে যে, "আমি থিয়ের জন্য কিছু করতে চাই।" তাওয়ান আর অ্যারনকে তারা বুদ্ধি দিয়েছিল যে, "আমি একটা সং লিখেছি আর আমি থিয়ের জন্য সেটা প্লে করতে চাই, বাট আমি গান গাইতে পারবো না। তো সেই জন্য আমি চাইছি কেউ একজন সেটা গান গাওয়া, সেটা আর কেউ নয়, মানে পিচের বোনই গান করবে।" আর এখানে দেখানো হয় যে পিচের বোন বাইরে আসে আর সেখানে গিটার নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করে। তখন সে মীরাকে সামনে দেখতে পায় আর তাকে হাই বলে আর বলে যে, "তো আমার মনে হয় এখানে মশার কামড় না খেয়ে তোমার ভিতরে এসে আমাদের সঙ্গে খাবার খাওয়া উচিত।" যেটা শুনে মীরা বলে যে, "না ম্যাম, আমি এখানেই ঠিক আছি।" যেটা শুনে মীরার কথা শুনে তো তার পিচের বোন আবার বলতে থাকে, "বাট আমি বলবো তুমি আমাদের সঙ্গে ভিতরে আসো। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই।" বাট মীরা তাকে বলে যে, "না ম্যাম, আমি এখানেই ঠিক আছি।" তো পিচের বোন বলে যে, "আমার এক্ষুনি পারফরমেন্স হতে চলেছে আর আমি এখানে গিটার নিয়ে সিংও করতে চলেছি। আমি চাইবো তুমি আমার পারফরমেন্স দেখো। অ্যাকচুয়ালি এখানে আমি কারোর সঙ্গে কথা বলার সেরকম পাই না। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার একটু সাপোর্ট আর কমফোর্ট ফিল হবে। কারণ যেহেতু তুমিও মেয়ে হও, তো তুমি প্লিজ চলো না ভিতরে আমার সাথে আমাকে সাপোর্ট করার জন্য। আমি একটু নার্ভাস ফিল করছি।" বাট তার কথা শোনার পরেও মীরা যেতে তো চায়, বাট সে যেহেতু ডিউটিতে ছিল সেই জন্য সে বলে যে, "না ম্যাম, আমি যেতে চাই না। আমি এখানেই ঠিক আছি।" যেটা শুনে পিচের বোন বলছে, "ওকে ঠিক আছে, তাহলে আমি ভিতরে যাচ্ছি। আর তোমার যদি মনে হয় তুমি ভিতরে চলে এসো।" তো মীরা তাকে ওকে বলে আর এখানে দেখানো হয় যে সে তাকে বাই বলে। আর তারপরে সিনে দেখানো হয় যে পিচের বোন ভিতরে চলে যায় আর মীরা ওখানেই দাঁড়িয়ে তাকে দেখতে থাকে। কোথাও না কোথাও মীরা তাকে লাইক করতে স্টার্ট করে দিয়েছিল। তারপরে সিনে দেখানো হয় যে পিচের বোন ওখানে সিং করতে থাকে আর বলে যে, "হ্যালো, আজকের সংটা পিচ লিখেছে আর সেটা আমি সিং করতে চলেছি। আর এটা মিস্টার থিয়ের জন্য।" তারপরে দেখানো হয় যে থি তার কথা শুনে প্রচণ্ড স্মাইল করে, কারণ পিচ তার জন্য একটা সং লিখেছে যেটা শুনেই সে খুব খুশি হয়। আর এখানে দেখানো হয় যখন পিচের বোন সং গায়, পিচ তার লিরিক্সের মাধ্যমে থিকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে কতটা লাইক করে আর ভালোবেসেছিল, যেটা শুনে সে খুব খুশি হয়। আর এখানে আমাদের পিচ আর
তাওয়ান আয়নকে দেখানো হয় যারা একসঙ্গে কথা বলতে থাকে আর বলে যে কোনো প্রবলেম তো নেই যে আমরা এখানে সংটাই করবো, কিন্তু কে গানটা কে করবে। তখনই সেখানে পিচের বোন আসে আর বলে যে এখানে কী প্ল্যানিং চলছে, তো তাদের প্ল্যানিংয়ের মধ্যে তারা পিচের বোনকেও নিয়ে নিয়েছিল। তারপরে এখানে দেখানো হয় যে থি স্মাইল করে আর বলে যে ওয়াও পিচ তুমি সত্যি খুবই ভালো পারছেন যে এই সংটা আমার জন্য লিখেছো। আর এখানে মীরা বাইরে থেকে যখন পিচের বোনের সং শুনে তার কোথাও না কোথাও ভালো লাগে। তো এখানে পিচ উঠে পড়ে আর বলে যে তুমি কি আমার সঙ্গে ডান্স করবে। তো থি ওকে বলে আর এখানে দেখানো হয় যে পিচ আর থি ডান্স করতে থাকে, যেখানে থি তাকে বলে যে তুমি এই গানটা নিজে থেকে লিখেছো। তো পিচ বলে যে হ্যাঁ আমি অনেক দিন আগেই লিখেছিলাম যখন তুমি আমাকে প্রপোজ করেছিলে, বাট আমি বুঝতে পারিনি আমি তোমাকে কীভাবে দেবো। তুমি জানো তুমি সবসময় আমাকে সব কিছু দিয়েছো, আমাকে সবসময় ভালোবেসেছো, সেই জন্য আমি চাই যে আমি তোমার জন্য একটা সিং লিখি আর যেটাতে তুমি খুশি হও, কারণ আমার তোমাকে দেওয়ার মতো কিছুই ছিল না, বাট আমি গান করতে পারছিলাম না। থি বলে যে তুমি যদি এগুলো জাস্ট আমাকে পড়েও শোনাতে না তাতেও আমার কানে মনে হতো যেন তুমি এটা মিউজিক প্লে করছো, তুমি চিন্তা করো না। তখনই মীরার পিছনে একজন গান নিয়ে আসে আর সে তার সঙ্গে ফাইট করে, এটা কেউ নয় মকই হয়। তখনই দেখা যায় যে মীরা ধ্যান হাটকায় আর মক তাকে বুঝায় যে তুমি এভাবে কীভাবে সামলাচ্ছ বডিগার্ড, হ্যাঁ তুমি তো ফার্স্ট রাউন্ডেও পাস করতে পারলে না, তাহলে তুমি কী করে কাজ করবে। যেটা শুনে মীরা সরি বলে। তখনই সেখানে দেখানো হয় যে পিচ দেখে যে তখন দেখানো যায় সে সেই মুমেন্টগুলো দেখে যখন পিচ ঘুমাতো, সেই সব মুমেন্টগুলোকে মনে করে সে বলতে থাকে যে তুমি জানো এই 3 মান্থের মধ্যে তোমাকে ঘুমাতে দেখে আমার কতটা ভালো লাগে। তুমি যখন এতটা রিল্যাক্স হয়ে ঘুমাও আমার মনে হয় যেন এই দুনিয়ার মধ্যে আমার কাছে সব কিছু আছে। তুমি জানো আমার মনে হয় যেন এই দুনিয়াটাই সকালই না হোক। আর এটা শুনে পিচ স্মাইল করে আর এখানে থি তাকে বলে যে আই লাভ ইউ পিচ, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, আগে এরপরেও সারা জীবন আমি তোমাকে ভালোবাসবো। আমার ভালোবাসা কখনো শেষ হবে না তোমার জন্য। যেটা শুনে পিচ বলে যে আমি জানি, বাট আমি চাইবো যে তুমি আমার সারা জীবন ডান্স পার্টনার হিসেবে থাকো আমার লাস্ট নিঃশ্বাস পর্যন্ত। যেটা শুনে থি বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে আগেও বলেছি যে আমি কখনো আমার মানে কথা মানে দেয়া বন্ধ করবো না। যেটা শুনে পিচ বলে যে তুমি জানো আমি তোমার জন্য হাতে ট্যাটু তো করতে পারবো না কারণ ট্যাটুকে ভয় পাই, কিন্তু আমি তোমার জন্য একটা জিনিস লিখতে পারি। সে লিখে দেয় যে ফর এভার অনলি ইউ, যেখানে সে খুশি হয় আর তারপরে তারা সবাই মিলে চিয়ার্স করে আর এখানে তারা সবাই মিলে ফুল নেয় আর এটা পিচ আর থিকে দিয়ে দেয় আর বলে যে যেহেতু এটা পোস্ট ওয়েডিং হচ্ছে তো তোমরা এই ফুলটাকে আয়রন তো বেশি করে ক্যাচ করে, যেটা দেখে না পিচ স্মাইল করে তাদের এরকম রকম দেখে। আর এখন পিচ বলতে থাকে আয়রন তুই জানিস তো যে ফুল ক্যাচ করবে তার নেক্সট বিয়ে হতে চলেছে, যেটা জানার পরেও তুই এত এক্সাইটেড ফুল ক্যাচ করার জন্য। যেটা শুনে তারা স্মাইল করে আর এখানে পিচে বোন বলে যে এরপরে কী ছিল কিস করা, তাই না। তো তারা সবাই মিলে কিস করো চেল্লাতে থাকে। আর এখানে পিচ বুঝতে পারে যে সে কতটা সাই। তো থি তাকে বলে যে আমি জানি যে তুমি সাই ফিল করছো, সেই জন্য তুমি চিন্তা করো না যে আমাদের দুজনকে কিস করতে কেউই দেখতে পাবে না। যেটা শুনে পিচ বলে যে মানে তুমি কী বলতে চাইছো। আর এখানে তখনই দেখা যায় যে থি তার জ্যাকেট খুলে আর তাদের দুজনকে ঘেরা দিয়ে দেয়। আর এখানে তারা সবাই বলে এটা কেন করছো, আমরাও দেখতে চাই, এরকম করো না। বাট থি তার কথা শোনে না, সে জ্যাকেট দিয়ে ঘেরা রাখে। আর এখানে তারা বাইরে সবাই মিলে বলতে থাকে আরে না তাওয়ান বলে যে এই জ্যাকেট হাটাও আমরাও দেখতে চাই। তখনই দেখানো হয় যে তারা দুজন সেখানে কিস করে আর এখানে থি তাকে বলে দেয় যে তুমি চিন্তা করো না, যতক্ষণ পর্যন্ত আমি আছি তুমি কখনো সাই ফিল করবে না। তারপরে এখানে এপিসোড শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি ছিল, টাটা বাই বাই।